হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য জেনারেল সায়েন্সের যে বেসিক টু অ্যাডভান্স ক্লাস আমাদের করানো হচ্ছে, আজকে তার ক্লাস নাম্বার 13। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলিকে নিক্টোজেন বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্রুপ নাম্বার 15। মনে রাখতে হবে গ্রুপ নাম্বার 15-এ যে মৌলগুলো আছে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে কিন্তু নিক্টোজেন বলা হয়ে থাকে। আর এর মধ্যে কে অবস্থান করে? এর মধ্যে কিন্তু নাইট্রোজেন অবস্থান করে, সেই কারণের জন্য কিন্তু এটাকে নাইট্রোজেন পরিবারও বলা হয়ে থাকে। গ্রুপ নাম্বার 16কে কি বলে? মনে রাখতে হবে গ্রুপ নাম্বার 16কে কিন্তু বলা হয় চ্যালকোজেন গ্রুপ। এর মধ্যে কিন্তু অক্সিজেন থাকে, সেই জন্য এটাকে অক্সিজেন গ্রুপও বলা হয়। গ্রুপ নাম্বার 17কে কি বলে? তোমরা প্রত্যেকেই জানো, এটাকে কিন্তু হ্যালোজেন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে, খুব সুন্দর এই অঙ্কটা। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় এবং লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখা হয়, তাহলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে? দেখো এই যে রৈখিক বিবর্ধন আছে, এই বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বের করতে গেলে কিন্তু কি করতে হয়? ম্যাগনিফিকেশন বের করার যে সূত্র সেটা কিন্তু হচ্ছে যে প্রতিবিম্বের দূরত্বকে কি করতে হয়? অবজেক্ট ডিস্টেন্স দিয়ে ভাগ করে দিতে হয়, অর্থাৎ v/u করতে হয়। এবার তোমরা যদি অঙ্কটা ভালো করে খেয়াল করো, যারা আমার সাথে রেগুলার ক্লাসগুলো করছো তারা কিন্তু জানো যে আমাদের এখানে কি দেয়া আছে? আমাদের এখানে কিন্তু ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে আর অবজেক্ট ডিস্টেন্স ইউ দেওয়া আছে, কিন্তু দেখো ভি এর মান কিন্তু দেয়া নেই। তাই আমাদেরকে কিন্তু ভি এর মানটা বের করতে হবে। যারা আমার সাথে রেগুলার ক্লাস করো তারা কিন্তু জানো যে এই ভি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি। তো আমাদের ফর্মুলা কি হচ্ছে? ফর্মুলা কিন্তু হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু কী হয়? 1/f। তো আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এই ভি এর মানটা বের করতে হবে। তো আমরা যদি ভি এর মানটা বের করতে চাই, তাহলে ভিটাকে আমরা এই পাশে রাখবো আর 1/fটাকে এই পাশে রাখবো। এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? এটা কিন্তু তোমার হচ্ছে 1++1/u হয়ে যাবে। ঠিক আছে, এবার এই পার্টটুকু তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এবার দেখো তাহলে আমরা কোন পার্টটা নেব? আমরা নেব হচ্ছে আমাদের এই যে পার্টটা ছিল 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u। তোমাদেরকে একটা জিনিস আমি আগেও বলেছি যে অবজেক্ট ডিস্টেন্স অর্থাৎ ইউ যেটা থাকে সেটাকে কিন্তু অলওয়েজ নেগেটিভ ধরতে হয়। এবার দেখো ফোকাস দৈর্ঘ্য কত বলেছিল? ফোকাস কিন্তু বলেছিল 20, এটা হচ্ছে প্লাস, আর অবজেক্ট ডিস্টেন্স আছে সেটা কত? সেটা কিন্তু হচ্ছে মাইনাস। এইবার এই মাইনাসে আর এই প্লাসে কি হয়ে যাবে? এটা কিন্তু হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এটা কিন্তু আমাদের এই রকমটাও চলে আসলো। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে আমাদেরকে এলসিএম নিতে হবে। এলসিএম নিলে আমরা 60 পেয়ে যাব। ভাগ করলে আমরা কত পাবো? ভাগ করলে কিন্তু দেখো এখানে আমরা কত পাচ্ছি? এখানে কিন্তু আমরা পাচ্ছি 1/60। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম কিন্তু আমাদের এখানে 1/60। এবার দেখো তাহলে এই 1/60টা আমরা কি পেয়েছি? 1/60টা কিন্তু আমরা পেয়েছি 1/v এর মান। কত পেলাম? 1/60। উল্টে দাও, উল্টে দিলে আমরা কি পাবো? উল্টে দিলে কিন্তু আমরা পেয়ে যাব v ইকুয়ালস টু 60। তাহলে আমাদের ম্যাগনিফিকেশন বের করার জন্য কি প্রয়োজন হয়? v/u প্রয়োজন হয়। আমরা এখানে v পেয়ে গেলাম, আমরা v পেয়ে গেলাম হচ্ছে 60, আর u আমাদের কত ছিল? এটা কিন্তু আমরা পেয়ে গেলাম 30। তো কাটাকুটি করলে আমাদের অ্যান্সার কত হবে? ম্যাগনিফিকেশন কিন্তু 2 হয়ে যাবে। তো দেখো কোথায় আছে ম্যাগনিফিকেশন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান নাম্বার বি, ম্যাগনিফিকেশন কিন্তু আমাদের 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ম্যাগনিফিকেশন মানে কি? এই ম্যাগনিফিকেশন মানে কিন্তু হচ্ছে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটার যে বাস্তব বস্তু আছে সেই বস্তু অপেক্ষা কত বড় বা কত ছোট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে নিচের কোন কোষীয় অঙ্গাণুটি অক্সিজম ধারণ করে? তো অক্সিজম ধারণ করে কোনটা এর মধ্যে থেকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া কিন্তু এই অক্সিজমকে ধারণ করে। মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা প্রত্যেকে জানি, এটিপি প্রোডাকশন করা। এই জন্য এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়ে থাকে, পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি ধনাত্মক? তো এর মধ্যে কোন মৌলটি আছে যার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি ধনাত্মক হবে? অক্সিজেন, সালফার, নিয়ন নাকি ফ্লোরিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিয়ন। আচ্ছা, মনে রাখতে হবে নিয়ন একটা কিন্তু কি? নিয়ন কিন্তু হচ্ছে একটা নোবেল গ্যাস। ঠিক আছে, বা আমরা বলতে পারি এটাকে একটা, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আর মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় মৌলের যে ইলেকট্রন অ্যাফিনিটি হয়ে থাকে সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়ে থাকে, তাই নিয়ন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের স্থায়ী ইলেকট্রন বিন্যাসের জন্য। ঠিক আছে, তার কারণ আমরা জানি যে কি হয়, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেগুলো হয় সেগুলোর কিন্তু যে আউটার মোস্ট শেল বা সর্বশেষ কক্ষ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ ফুল থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে একটি 12 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হলো। ভূমি স্পর্শ করার আগের ঠিক মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত হবে? ঠিক আছে,
আছে, দেখো বস্তুটির গতিশক্তি কত হবে। এবার দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে অনেকে কি করবে, অনেকে কিন্তু ডাইরেক্ট গতিশক্তির যে ফর্মুলা আছে, ডাইরেক্ট গতিশক্তির ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করবে। কিন্তু তোমাদেরকে আমি বলে রাখি, এই অঙ্কটা কিন্তু ডাইরেক্ট গতিশক্তি অ্যাপ্লাই করলে হবে না। তার কারণ কি, তার কারণ দেখো এইখানে কিন্তু কি আছে, ভালো করে বুঝবে অঙ্কটা। এটা কিন্তু দেখো কি হচ্ছে, বস্তুটা ওপর থেকে নিচে পড়ছে। মনে রাখতে হবে যে যখন কোনো বস্তু ওপর থেকে নিচে পড়ে তখন পোটেনশিয়াল এনার্জি সমান সমান কিন্তু কাইনেটিক এনার্জি হয়ে গিয়ে থাকে। অর্থাৎ ওপরে বস্তুটার যে পোটেনশিয়াল এনার্জি ছিল, যখন সেটা নিচে পড়ছে সেটাই কিন্তু তার কি হয়ে যায়, সেটাই কিন্তু তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায় বা কনভার্সন হয়ে যায়। আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি mgh হয়, আর যেটা আমাদের কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি কিন্তু হাফ ইন্টু mv² হয়ে যায়। এটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ এই যে বস্তুটা ওপর থেকে পড়ছে, এর ওপরের যে পোটেনশিয়াল এনার্জি আর ভূমি স্পর্শ করার আগে যে কাইনেটিক এনার্জি, এটা কিন্তু সেম হবে। তাহলে এর মধ্যে থেকে আমরা যদি পোটেনশিয়াল এনার্জিটা ধরেই করি তাহলেই আমরা পেয়ে যাবো অ্যান্সারটা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার দেখো mgh। তো mgh বের করতে গেলে কি করতে হবে, m এর মান নিতে হবে 12 কেজি, জি বলে দিয়েছে 10, আর এখানে আমাদের কত বলে দিয়েছে, আমাদের যে উচ্চতা সেটা কত বলেছে, সেটা কিন্তু বলেছে 10। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 1200 জুল। গতিশক্তি যখন ওপর থেকে নিচে পড়ছে বা পোটেনশিয়াল এনার্জি থেকে যখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু অলওয়েজ তোমাদেরকে এই mgh ধরেই করতে হবে। তার কারণ ওপর থেকে নিচে পড়া কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি সেটা কিন্তু সেম হয়ে থাকে। তো 1200 জুল কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শব্দের গতিবেগ কোন মাধ্যমে বেশি। তো এর মধ্যে শব্দের গতিবেগ সবথেকে বেশি কোন মাধ্যমে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামে। অনেকের প্রশ্ন আসতে পারে যে লোহার মধ্যে তো শব্দের বেগ সবথেকে বেশি। হ্যাঁ, লোহার মধ্যে যথেষ্ট বেশি, কিন্তু সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের অপেক্ষায় কম। তার কারণ অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু শব্দের যেটা বেগ সেটা হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা কিন্তু লোহার থেকে অনেক বেশি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে মানুষের শরীরে ইনসুলিন হরমোন মূলত কোন বিপাক বা কোন মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। তো দেখো ইনসুলিন যেটা আছে সেটা কিন্তু কার্বোহাইড্রেট, ঠিক আছে, তার মধ্যে কিন্তু যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট যে বিপাক এটাতেই কিন্তু সাহায্য করে। মূলত কিন্তু এটা শর্করা বা এক কথায় আমরা বলতে পারি যে গ্লুকোজ, ঠিক আছে, বা আমাদের বডিতে যে সুগার লেভেল থাকে সেটাকে কিন্তু কন্ট্রোল করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী একা সিলিকন বলা হয় কোন মৌলটিকে, গ্যালিয়ামকে বলা হয়, স্ক্যান্ডিয়ামকে বলা হয়, জার্মেনিয়ামকে বলা হয়, নাকি টাইটেনিয়ামকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, একা সিলিকন কিন্তু জার্মেনিয়ামকে বলা হয়। কি বলা হয়, যে একা সিলিকন আছে সেই একা সিলিকন কিন্তু জার্মেনিয়ামকে বলা হয়। সিলিকন এবং জার্মেনিয়াম দুটোই কি, দুটোই কিন্তু হচ্ছে সেমিকন্ডাক্টরের কাজ করে, ঠিক আছে, দুটোই কিন্তু সেমিকন্ডাক্টরের কাজ করে, দুটোই কিন্তু তোমার হচ্ছে মেটালয়েড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে লেন্স তৈরির জন্য কোন উপাদানটি ব্যবহার করা যায় না। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা তো বুঝতেই পারছো তোমরা, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাটি বা ক্লে। এটা কিন্তু লেন্স তৈরির কোনো রকম উপাদান নয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন এটাও কিন্তু একটা নিউমেরিক্যাল দিয়েছে, ভালো করে বুঝবে, এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটি 10 ওহম তারকে টেনে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় এবং তারের যে প্রস্থচ্ছেদ সেটা যদি অর্ধেক করা হয় তাহলে নতুন রোধ কত হবে। দেখো এই যে নতুন রোধ আছে, এই নতুন রোধ বের করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি, যে আর, ঠিক আছে, আর ভেরিজেস কি হয়ে থাকে বা আর ইকুইভ্যালেন্ট কি হয়ে থাকে, আর ইকুইভ্যালেন্ট কিন্তু L/A হয়ে থাকে। যেখানে লেন্থ মানে কি, দেখো যেখানে L মানে কি, যেখানে L মানে কিন্তু হচ্ছে লেন্থ, আর যে A আছে A মানে কি, A মানে কিন্তু হচ্ছে এরিয়া। এবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে রোধের সাথে লেন্থের যে সম্পর্ক সেটা কিন্তু কি সরল সমানুপাত। অর্থাৎ এটা যদি 1 গুণ বাড়ে এটাও 1 গুণ বাড়বে, এটা যদি 2 গুণ বাড়ে এটাও কিন্তু তোমার হচ্ছে 2 গুণ বাড়বে। কিন্তু লেন্থের সাথে যে এরিয়া আছে তার কেমন সম্পর্ক, তার কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এটা যদি 2 গুণ বাড়ে তাহলে এটা কি হবে, এটা কিন্তু হাফ হয়ে যাবে। এইবার দেখো এই যে দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি হবে, দেখো তাহলে কিন্তু হয়ে যাবে এইটা। এবার দেখো আমরা কি করব, আমাদের যে লেন্থ যেটা আছে সেই লেন্থকে কি করতে বলেছে, লেন্থকে করতে বলেছে 2 গুণ, ঠিক আছে। তো আমরা লেন্থকে যদি 2 গুণ করি তাহলে 2 লিখব। আর যেটা আমাদের এরিয়া আছে বা প্রস্থচ্ছেদ সেটাকে কি করতে বলেছে, সেটাকে কিন্তু বলেছে হাফ করে দিতে। এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, এই দুইটা ওপরে চলে যাবে, অর্থাৎ কিন্তু হয়ে যাবে 4 গুণ। তাহলে আলটিমেট
আলটিমেটলি আমাদের যে রোধটা আছে তার উপরে কিন্তু 4 গুণ বেশি হবে। তো আগের রোধটা কত ছিল? আগে কিন্তু 10 ছিল, এখন কিন্তু 4 গুণ বেড়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু হয়ে যাবে 40 ওহম। কোথায় আছে? অপশান নাম্বার সি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ফটোগ্রাফিতে সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয় কেন? তার কারণ কি? তার কারণ কিন্তু হচ্ছে এটা আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়ে যায়, সেই কারণের জন্য কিন্তু এই সিলভার ব্রোমাইড বা AgBr ব্যবহার করা হয়ে থাকে ফটোগ্রাফিক প্লেটে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে আলোর এটা তো বলে দিলাম। পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন কে আবিষ্কার করেন? এক কথায় যে নিউট্রন, সেই নিউট্রনকে আবিষ্কার করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জেমস চ্যাডউইক এই নিউট্রন আবিষ্কার করেন। থমসন কি আবিষ্কার করেন? যে থমসন কিন্তু যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন আবিষ্কার করেন। গোল্ডস্টিন কিন্তু যে প্রোটন আছে সেই প্রোটন সংক্রান্ত আবিষ্কারের জন্য বিখ্যাত। নিলস বোর আমরা জানি যে আধুনিক যে পর্যায় সারণী তার কিন্তু একরকম একটা বর্ণনা তিনি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে পারমাণবিক চুল্লিতে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন নিয়ন্ত্রণ করার জন্য কোন মৌলের দণ্ড ব্যবহার করা হয়? তো আমরা জানি যে অ্যাটমিক রিয়াক্টর থাকে, সেখানে কি করা হয়? সেখানে কিন্তু চেইন রিয়াকশন ব্যবহার করা হয়ে থাকে, যেটা কি হয়ে থাকে? যেটা কিন্তু কন্ট্রোলড হয়ে থাকে। অ্যাটম বোমে কি হয়? সেটা কিন্তু আনকন্ট্রোলড হয়ে থাকে। আর এই কন্ট্রোল করার জন্য কোন দণ্ডটা ব্যবহার করা হয়? বোরন এবং ক্যাডমিয়াম। ঠিক আছে, মনে রাখতে হবে বোরন এবং যে ক্যাডমিয়াম সেই দুটোই কিন্তু ব্যবহার করা হয় কি করার জন্য? নিয়ন্ত্রণ করার জন্য, বা শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে দেখো দিয়ে দিয়েছে, বা ক্যাডমিয়াম দণ্ডও কিন্তু ব্যবহার করা হয়, এদের কাজ কিন্তু নিউট্রনকে শোষণ করা। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থি থেকে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিটুইটারি। পিটুইটারিকেই কি বলা হয়ে থাকে? মনে রাখতে হবে পিটুইটারিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের শরীরে যত রকমের হরমোনাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে কিন্তু কি করে? সেগুলোকে কিন্তু কন্ট্রোল করে। আচ্ছা, অক্সিটোসিনকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু লেবার পেন হরমোনও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কিন্তু লেবার পেন হরমোন বা লাভ হরমোনও কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, জলের যে স্থায়ী ক্ষরতা বা টেম্পোরারি হার্ডনেস কিসের উপস্থিতির জন্য হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট, এটার জন্যই কিন্তু যে টেম্পোরারি হার্ডনেস বা যে স্থায়ী ক্ষরতা সেটা কিন্তু এসে থাকে, বা অস্থায়ী ক্ষরতা সেটা কিন্তু এসে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 16তম প্রশ্ন, যে চোখের কোন ত্রুটি দূর করতে কনভেক্স, কনকেভ বা বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে? তো এই যে বাইফোকাল লেন্স, অর্থাৎ একটা লেন্সের ভেতরে কিন্তু কনভেক্স আর যে কনকেভ, যেটাকে আমরা কি বলে থাকি বর্তমানে কিন্তু প্রোগ্রেসিভ বলা হয়, তো সেটা কোন রোগের সমস্যায় ব্যবহার করা হয়? সেটা কিন্তু যে প্রেসবায়োপিয়া, এই রোগের সমস্যায় ব্যবহার করা হয়। মায়োপিয়ার জন্য কি ব্যবহার করা হয়? এর জন্য কিন্তু কনকেভ ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়ার জন্য কি করা হয়? এর জন্য কিন্তু কনভেক্স ব্যবহার করা হয়। আর ক্যাটারেক্ট কিন্তু অপারেশনের থ্রু ব্যবহার করা, অপারেশনের থ্রু কিন্তু ঠিক করা হয়, যেটাকে আমরা ছানি পড়া বলি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পরমাণুর কোন তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য থাকে? পরমাণুর কোন তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নোডাল প্লেন। এখানে কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য থাকে। এটা কিন্তু খুব হাই স্ট্যান্ডার্ডের একটা কোশ্চেন, একটু অকওয়ার্ড কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে নিচের কোনটি অ্যাকোয়াফর্টিস বা শক্তিশালী জল নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে HNO3। ঠিক আছে, HNO3 বা যেটাকে আমরা কি বলে থাকি নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে কিন্তু শক্তিশালী জল হিসেবে পরিচিত, তার কারণ এর মধ্যে কিন্তু সোনা, রূপা, প্লাটিনাম যে সমস্তগুলো নোবেল মেটাল আছে, বা আমরা যেগুলোকে বরধাতু বলি, সেগুলো কিন্তু কি হয়? সেগুলো কিন্তু ডিজলভ বা ডুবে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, শব্দের তীব্রতা মাপার বড় এককের নাম কি? দেখো এখানে কিন্তু বড় একক চেয়েছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেল। মনে রাখতে হবে যে 10 ডেসিবেল। ঠিক আছে, 10 ডেসিবেল সমান সমান কিন্তু কি হয়ে থাকে? 1 বেল হয়ে থাকে। শব্দের যে তীব্রতা তার মাপার যে বড় ইউনিট সেটাকে কিন্তু বেল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসটি আকারে সবথেকে বড় হয়ে যায়? তো কোন দশায় আকারে সবথেকে বড় হয়ে যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্টারফেজ যে দশা থাকে সেখানে কিন্তু নিউক্লিয়াসটা সবথেকে বড় হয়। মেটাফেজে কি হয়? তোমাদেরকে আগেও বলেছি যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো কি হয়? সেগুলো কিন্তু এরকম আস্তে আস্তে ইকুয়েটারের দিকে আসতে শুরু করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে সবথেকে নমনীয় ধাতু সোনা, 1 গ্রাম সোনা থেকে কত লম্বা দীর্ঘ তার বানানো সম্ভব? তো 2 কিলোমিটার লম্বা কিন্তু তার বানানো সম্ভব। এটা কিন্তু এতটাই বেশি নমনীয় ধাতু হয়ে থাকে সোনা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন হরমোনটি উদ্ভিদের বার্ধক্য বা পাতা ঝরা ত্বরান্বিত করে? অক্সিন,
সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড নাকি জিবরেলিন অ্যাসিড? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এটা কিন্তু উদ্ভিদের যে বার্ধক্য বা যে পাতা ঝরা নিয়ন্ত্রণ, পাতা ঝরা কিন্তু ত্বরান্বিত করে থাকে, এটাই কিন্তু দায়ী হয়ে থাকে। সাইটোকাইনিন কী করে? সাইটোকাইনিন কিন্তু যে কোষ বিভাজন থাকে সেই কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে উদ্ভিদের। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, যে গান মেটাল সংকর ধাতুতে কোনটি থাকে না? তো গান মেটাল সংকর ধাতুতে কোনটা থাকে না? তো এর মধ্যে কিন্তু নিকেল থাকে না। এটা কিন্তু হচ্ছে কপার, টিন এবং যে জিঙ্ক থাকে তার কিন্তু একটা সংমিশ্রণ হচ্ছে কি এই গান মেটাল। এর মধ্যে কিন্তু কোনো রকম নিকেল থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে উদ্ভিদের কোন রেচন পদার্থটি বা উদ্ভিদের রেচন পদার্থটি রজন হিসেবে পরিচিত এবং কি করে এটা পালিশের কাজে লাগে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা আসলে কি, এটা কিন্তু আসলে পাইন গাছের নির্যাস বা রেসিডিউ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, যে এসআই পদ্ধতিতে লুমিনাস ইন্টেন্সিটি বা আলোক তীব্রতার একক কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যান্ডেলা। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আবারও বলছি, তোমরা একটু লাইকের মাধ্যমে জানাতে পারো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।